প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও বাংলাদেশের আজকের সান্ধ্য আয়োজনে। বসন্তের এই সন্ধ্যায় আপনারা আমাদের শুনছেন 103.1 FM এ, শুনছেন লাইভ। গত সপ্তাহে আপনাদের কাছে নিবেদন করেছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা শ্রুতিনাট্যরূপ। রেডিও বাংলা অ্যাডিলেইডের দ্বিতীয় শ্রুতিনাট্যটি নিয়ে আমাদের যেমন আগ্রহ ও চেষ্টার কমতি ছিল না, শ্রোতারাও আমাদেরকে ভালোবাসা দিয়েছেন উজাড় করে। তাই আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি শেষের কবিতা নাটকের নেপথ্যের মানুষগুলোকে নিয়ে। আজ আমাদের সাথে আছেন ব্যক্তিজীবনের অমিত, লাবণ্য, যোগমায়া, সিসি, কেটি ও জ্যোতিশঙ্কর। শুভ সন্ধ্যা। প্রিয় শ্রোতা, আজ তারা আপনাদের সামনে তুলে ধরবেন তাদের শেষের কবিতা তৈরির অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগা সবকিছু। এছাড়াও গত রবিবার ছিল অস্ট্রেলিয়াতে ফাদার্স ডে। আমাদের জন্য প্রতিটি দিনই বাবার জন্য। তবু আজকের অনুষ্ঠানের কিছুটা অংশ আমরা সাজিয়েছি বাবাকে নিয়ে, মূলত প্রথম অংশটি। আমরা আজ আমাদের অনুষ্ঠানে আসা শেষের কবিতা টিমের সব সদস্যদের বাবাকে নিয়ে কিছু অভিজ্ঞতা শুনব। প্রিয় শ্রোতা, চলুন চলে যাই আমাদের মূল অনুষ্ঠানে। প্রথমেই লুসি, তোমার বাবাকে নিয়ে তুমি কিছু বলো ফাদার্স ডে উপলক্ষে। আমার বাবা বিষয়ে আমার যখন বলতে হয় তখন অনেক কথা বলি, তো ফলে অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু আমি আমার ছোট্ট একটা লেখা থেকে একটা ছোট্ট অংশ পড়ে শোনাই। আমি বলছি অন্ধকার, বাবা বলছে আলোটা জ্বলেনি। পুরনো নিয়মে চলছি, বাবা বলছেন অনাধুনিক। আমি বলছি আমি ক্লান্ত, বাবা বলে আরও দূরে মেঘালয়। আমি বলছি এখানেই গন্তব্য নির্ধারিত হোক, বাবা বলছে সামনে পথ বিস্তর। আমি বলছি এটাই সহজ পন্থা, বাবা বলছে মূল্য দিয়ে পেতে শেখ। বলছি প্রার্থনার বিকল্প নেই, বাবা বলে ওখানে অর্জনের কৃতিত্ব নেই। মাকে শোনাচ্ছি জীবন গিয়েছে চলে 20 বছরের পার। বাবা মাকে যে ডাকছে শুনে যাও, আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর। বলছিলাম বুদ্ধ, বিদ্যাসাগর এনার বিশ্বস্ত নাস্তিক। বাবা বলছিল নেক্সট টু গড। আমার 30 পেরিয়ে, বাবার 75। দরজার এপাশে আমি বললাম যাই, ও পাশে বাবা বলছে যাওয়া নেই, আয়। অসাধারণ লুসি, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আসলে বাবাদেরকে নিয়ে আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা এবং প্রত্যেকের অনুভূতিগুলো স্বতন্ত্র। আমাদের সাথে আসলে এই অনুষ্ঠানে প্রিয় শ্রোতা এই মুহূর্তে আছে আমাদের শেষের কবিতা টিমের যোগমায়া নাহিদ আপু। নাহিদ আপু, বলো, আজ শুনতে চাই সবার প্রথমে আপনি কেমন আছেন এবং আপনার বাবা নিয়ে কিছু অভিজ্ঞতা। আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে বাবা নিয়ে আমাদের বাসায় সেভাবে কোনো প্রস্তুতি কখনো ছিল না, বাবা দিবস নিয়ে, সরি। তো এবং কখনো তার সাথে উনাকে উইশ করা বা কিছু জানানো স্পেশালি সেটা কখনো করা হয়ে ওঠেনি। বাট একটা জিনিস আমি এই মুহূর্তে সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। আমার বাবা প্রতিদিন রাত অস্ট্রেলিয়ান টাইম রাত 8টা থেকে 10টার মধ্যে উনি একটা ফোন দিবেন আমাকে। কখনো বিরক্ত হই, কখনো হাসি মুখে কথা বলি, কখনো ম্যাক্সিমাম সময় হয়তো আমি যেহেতু ব্যস্ত হয়তো থাকি, একটু রেগে যাই, এখন কেন কথা বলতে পারছি না বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু উনি কখনোই কিছু মনে নেন না এবং প্রতিদিন এইসব আমার অকথ্য এই সমস্ত জিনিস ব্যবহার জেনে শুনেও আবার প্রতিদিন 8টা থেকে 10টার মধ্যে উনি আবার উনার মতো ফোন করে যায় এবং প্রতিদিন আমাদের খবর নেয়, যোগাযোগ রাখে এবং মেয়ে কেমন আছে জানতে চায়। তা আমি আসলে প্রকাশ করি না ওনাকে, কিন্তু আজকে রেডিও বাংলা অ্যাডিলেইডের মাধ্যমে আমি আর কি বলার একটা সুযোগ যেহেতু পেয়েছি, আমার বাবার কথা মনে হলেই চোখ ভিজে ওঠে। কিন্তু এটা আমার বাবা হয়তো কোনোদিন নিশ্চয়ই বুঝেন, অবশ্যই বুঝেন, কিন্তু আমার প্রকাশটা একটু কম। আমি ওইভাবে তার কাছে নিজেকে উপস্থাপন করতে পারি না। বাট সত্যি অনেক ভালোবাসি এবং আসলে এর বাইরে বলার কথা দিয়ে বলার মতো আমি কিছু খুঁজে পাচ্ছি না। প্রিয় শ্রোতা, আপনারা নাহিদ আপুকে দেখতে পাচ্ছেন না, নাহিদ আপুর চোখ ভিজে উঠেছে। বাবা আমাদের জন্য, সবার জন্য একদম ভেতরের আমাদের মনের ভেতরের নরম একটা জায়গা, আমাদের সবার সবচেয়ে আপন, আমি সেভাবে বিশ্বাস করি। আমাদের সাথে এই মুহূর্তে আরো একজন আছেন, আমাদের শেষের কবিতা নাটকের অন্যতম চরিত্র কেতকী, কেটি। কেটি, কেমন আছেন আপনি? আপনার বাবার সম্পর্কে আমি কিছু শুনতে চাই।
ভালো আছি আপু। আমি আসলে নাহিদ আপুর কথা শুনে আমি নিজেকে খুব সামলানোর চেষ্টা করছিলাম। আমার বাবা মারা গেছেন 3 বছর হলো, আমার কাছে মনে হয় এই সেদিন। তো আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমরা 6 ভাই বোন, আমি বাড়ির সবার ছোট। আমার বাবা মধ্যবিত্ত পরিবারের বাবাদের মতোই বদরাগী, শাসন করেন। ছোটবেলায় তো অসম্ভবই ভয় পেতাম। আমার সাথে যেটা ছিল একটা জেনারেশন গ্যাপ যাকে বলে। যেমন আমার বড় বোনকে উনি খুব পছন্দ করতেন। আমাদের বড় বোন সমস্ত দায়িত্ব পালন করছে, ডিসিশন নিচ্ছে। তো আমার সাথে যেহেতু একটু জেনারেশন গ্যাপ ছিল, আমি সবসময় একটু দূরত্ব মেনটেন করে চলেছি। তো আমি যখন ইউনিভার্সিটিতে আসলাম তখন দেখি যে হঠাৎ করে দূরত্বটা একটু একটু কমে যাচ্ছে। আমি যখন বাসায় যাচ্ছি আমাকে দেখি আমার বাবা বাজারে চলে যাচ্ছে, এই উদ্দেশ্যে না যে মেয়ে আসছে ভালো মন্দ খাওয়াতে হবে, এই উদ্দেশ্যে যে মেয়ে রান্না করে খাওয়াবে। কারণ আমার মা রাতে রাতে টায়ার্ড, আমার বাবা খেতে খুব পছন্দ করতেন। তো ভাবলো যাক ওর মা একটু রেস্ট পাবে, মেয়ে এখন রান্না করে খাওয়াবে। বেশি করে, হ্যাঁ, খেতেন অল্প কিন্তু ভ্যারাইটি থাকতে হবে, টেবিল ভর্তি থাকতে হবে। তো যাই হোক, বাবার সাথে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছিল। আর বাবা মারা গেলেন যখন, তখন অনেক অসুস্থ ছিলেন, আমার কাছে ছিলেন 2 মাস। তো ওই সময়টা আমি খুব ফিল করি। আমার মনে হয়েছে যে আমি অ্যাজ এ চাইল্ড যতটুকু সম্ভব আমি করেছি, সেখান থেকে আমার রিগ্রেটটা নেই। কিন্তু মনে হয় যে আসলে বাবা মা, আমরা বলি না যে যতক্ষণ বেঁচে আছেন আমরা কিন্তু ফিল করি না, মারা যাওয়ার পরে তখন মনে হয় যে আসলে কি ছিলেন, কেমন ছিলেন। আমি যেমন এখনই বললাম যে উনি সাধারণ 8-10টা বাবার মতোই, কিন্তু এখন আমি আসলে বুঝি আমার মধ্যে যে ভালো জিনিসগুলো, অনেক জিনিস আমার বাবার কাছ থেকে পাওয়া। শৌখিনতা বলেন, সুন্দর করে গুছিয়ে রাখা, গাছ লাগানো, এগুলো আমার বাবার কাছ থেকে আসা। আমার মনে পড়ে যে ভোরবেলা উঠে আমরা হয়তো পড়তে বসেছি, আমার বাবা চা বানিয়ে এসে আমাদেরকে দিয়ে দিলেন। আমার মা কোনোদিন করতেন না। আমার মা সকালবেলা উঠে নামাজে বসতেন এবং দীর্ঘমেয়াদী নামাজ পড়তেন। তো এই কাজটা আমার বাবা করতেন। আমি বাসায় গিয়েছি ছুটিতে হোস্টেল থেকে, আমার বাবা রাতে মশারি খাটিয়ে দিতেন। তখন কিছুই মনে হতো না, তখন মনে হতো বাবা মা হয়েছে এগুলি তো করবেই। এখন সেটা এখন আমি বুঝি যে না, সব বাবারা কিন্তু এগুলি করে না, অতি সাধারণ বাবারা এগুলি করে, অসাধারণ, অসাধারণ বাবারা এগুলি করে। তো এখন আসলে খুব মিস করি, বুড়ো হয়ে যাচ্ছি মনে হয়। না আসলে সামিনা, আপনি এটা বুড়ো হওয়া না, যেটা হয় কি, প্রতিটা বাবাই বোধহয় প্রতিটা মানুষের কাছে মানে কিভাবে বলবো, নায়কের মতো বা সুপারহিরোর মতো। কিন্তু এটা না অনেকে আপু আসলে আমরা ওই সময় ফিল করি না, ওই সময় বুঝি না। বাবা যখন থাকে তখন আসলে বোঝা যায় না বিষয়টা। খুব ভালো লাগলো আপনার বাবার কথা শুনে। আমরাও অনুভব করছি যে কি সুন্দর সেই অভিজ্ঞতা। এখন আমাদের সাথে আরো একজন আছেন, শেষের কবিতার আরেকজন অন্যতম প্রধান চরিত্র। তিনি হচ্ছেন আমাদের মেহেরুন্নেসা সোনিয়া আপা। তো সোনিয়া আপা এই মুহূর্তে উপস্থিত আছেন। আপা বলেন আপনি কেমন আছেন, এবং শুনতে চাই আপনার মজার বাবার কথা। অভি আপা, খুবই ভালো আছি আর ধন্যবাদ। আমার বাবা, আমাকে দেখে তো বোঝেন যে আমার বাবার মধ্যে অনেক পাগলামি, সেই পাগলামিটা আমারও পাওয়া। আমার বাবা আসলে মানে বলবো না আমি যে সাধারণ টাইপের বাবা, আমার বাবা হচ্ছে ফুল পাগলা। সকালবেলা ঘুম থেকে ওঠা, আমাদের হচ্ছে ফুল ভলিউমে গান চলবে বাসায়, সবাই উঠবো, আব্বু নাচবে, আমরা নাচবো, ওটা আমাদের এক্সারসাইজ টাইপ হবে। তোমার বাবার অনুপ্রেরণাতে বলতে পারো? হ্যাঁ, ওটা আমার বাবার অনুপ্রেরণাতেই। মা কি ইনক্লুডেড? হ্যাঁ, আমার মাও, কারণ আমার বাবার সাথে থেকে আমার মাও গেছে পাগল হয়ে। সকালবেলা আমাদের এক্সারসাইজ মানে হচ্ছে আমাদের ওই নাচানাচি হবে, তারপরে আব্বু নাস্তা বানাতে যাবে, কিন্তু করতে হবে কি ওই রুটি আমার বেলতে হবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা আব্বুর মিস করি এখনো, মানে এখনো আমার আব্বু বেঁচে আছে, যেটা খুব মিস করি, চলে আসার জন্য যেটা মিস করি, হ্যাঁ খুব বেশি যেটা মিস করি, সেটা হচ্ছে দুজন বসে যে আমরা গল্প করতাম। মানে একটা ব্যাপার আছে না যে মেয়ে মা গল্প করছে, ওই জিনিসটা যে কতটা সিক্রেট এবং কতটা কিন্তু আমার আর আমার মার মধ্যে এই ধরনের কোনো গল্প জীবনেও হয় নাই। আমি আর আমার আব্বু, হ্যাঁ আমি আমার আব্বু, দেখা যাবে পুরো ঘরের একটা কোনায় বসে দুজন কথা বলছি, আমিও একটু পরপরে শুঁকে মেরে যাচ্ছে যে এটা কি কথা বলছে, মানে খুবই রহস্যজনক ব্যাপার স্যাপার ঘটতো। যাই হোক, ওই জিনিসটা খুব মিস করি। আর এটাই বলবো যে আব্বুকে যদি এখনো এখানে একটু পেতাম তাহলে খুব ভালো হতো। আব্বুকে দেখাতে পারতাম, হ্যাঁ আব্বুকে দেখাতে পারতাম যে এখানে আমি এখনো তার পাগলামিটা কন্টিনিউ করে যাচ্ছি, সেইটাই অন্যদিকে প্রভাবিত করছে। সব বাবাদের অভিজ্ঞতাই অসাধারণ। শুনছি বাবাদের কথা। তোমার কথা কিছু বলো অভি। আপু, আমার বাবা, আমি তো একটু আগে বললাম আমার বাবা আমার সুপার হিরো।
আমার বাবাও নাই, আমার বাবা দিবসও নাই। না, বাবা হয়তো নেই, কিন্তু বাবাকে নিয়ে তোমার লেখা তো একটা চমৎকার একটা লেখা আছে, তুমি সেখান থেকে বরং একটুখানি পড়ে শোনাও। লেখা থেকে পড়ে শোনানো যায়, একটু দেখে নেই লেখাটা, তাহলে ফেসবুক থেকে খুঁজে নেই একটু। হ্যাঁ, খুঁজে পেয়েছি, কিছুটা অংশ পড়ছি। হ্যাঁ, মানে পুরোটা তো পড়া যাবে না এখানে, পুরোটা পড়ে শোনানো যায় না, কিছুটা পড়ে শোনাই। তিনি ছিলেন নারকেলের মতো, বাইরেটা রুক্ষ, কঠিন, শক্ত, আর ভেতরে কোমল, টলটলে, সাদা আর স্বচ্ছ। বিয়ে শাদী করে সবাই যখন সংসার ধর্মে ব্যস্ত হয়ে যায়, তখন তিনি নতুন কিশোরী বউকে চিঠি লিখে আশ্বস্ত করে ইউনিভার্সিটির হলের দেয়াল ভেঙে পালাচ্ছেন গুলির হাত থেকে বাঁচতে। তার স্ত্রী এখনও যক্ষের ধনের মতো সেই চিঠিগুলো আগলে রেখে বেঁচে আছেন। তাকে কোনোদিন আমি সিনেমা দেখতে যেতে দেখিনি, কোনোদিন আমি তাকে শপিংয়ে যেতে দেখিনি। আমার ধারণা তিনি কোনো শপিং মলের নামও জানতেন না। বেড়াতে যেতেও দেখেছি কিনা মনে নেই। তিনি সব ফেলে ব্যস্ত থাকতেন নিজের কাজে, মানুষের জন্য। খুব ভোরে ঘুম থেকে উঠে মোটাসোটা আইনি বই পড়তেই তার ছিল আনন্দ, বাকি সব কিছুতেই গভীর অমনোযোগ। তার অনেক মজার কাণ্ডও দেখেছি। তিনি মাঝে মাঝে দিনের শেষে পচা সবজি, ফল কিনে নিয়ে আসতেন। ভীষণ বোকামি, তাই না? এটা ছিল ওই দোকানিকে সাহায্য করার অভিনব উপায়। যা কেউ কিনবে না তাই কিনে স্বল্প আয়ের মানুষটিকে সাহায্য করা। আমি তাকে অদ্ভুত মন খারাপ করতে দেখেছি তার ছোট্ট মেয়েটির কাছে ক্যারাম খেলা হেরে যেতে। 99 ডিগ্রি জ্বরে প্রলাপ বকতে দেখেছি। এক গাদা গরম মশলা দিয়ে তিতকুটে করে ফেলে খিচুড়ি রাঁধতে দেখেছি। একবার তার মাথায় ভূত চাপলো, তিনি তার ছোট মেয়েটিকে নিজের হাতে নিজে গান শেখাবেন। যেহেতু তিনি গান জানতেন না, হারমোনিয়ামের রিডের উপরে কাগজ সেটে সা রে গা মা পা লেখা হলো। যদিও সেই গান শেখা অভিযান খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি বিধাতার কৃপায়। বাবা ছাড়া কেটে গেল প্রায় 16টি বছর। দিন যায়, বাবার জন্য কষ্টটা বাড়ে। আরও কতদিন যাবে কে জানে। বাবা, তোমার মতো আমি হয়তো হতে পারবো না কোনো দিনও, জানি, কিন্তু তোমার কথাগুলো মেনে চলার চেষ্টা করব। আমার সুপার হিরো, যদি পারো একবার এসে আমার সাথে গল্প করে যাও। বাবা, কত দিন দেখি না তোমাকে। তুমি ভালো থাকো বাবা, শান্তির দেশে শান্তিতে থাকো। আমি যখন তোমার কাছে চলে যাব ওই চিরসবুজের দেশে, তখন আমরা আবার ক্যারাম খেলবো। বাবা, এইবার আমি হেরে যাব, কথা দিচ্ছি। তোমার মন খারাপ হতে দেব না কিছুতেই। ভালো থেকো বাবা, অনেক ভালো। তোমাকে অনেক শুভেচ্ছা অভি, এবং তোমার এত চমৎকার লেখার জন্য সত্যি সত্যি আমাদের সবার চোখ ভিজে যাচ্ছিল। অনেক ধন্যবাদ। বাবাকে আসলেই অনেক মিস করি লুসি। আসলে অনুষ্ঠানের আবহাওয়াটা কেমন একটু ভারী হয়ে যাচ্ছে, একটু চেঞ্জ। হ্যাঁ, আমরা প্রথমে যে গানটা শুনছিলাম সেই গানের বাকি অংশ আহা আজিয়ে বসন্তে শুনে আসছি। কুসুম
প্রিয় শ্রোতা, শুনছেন 103.1 FM রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমাদের শুনছেন লাইভ। আমি অভি, আজ আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছে শেষের কবিতা টিমের কিছু অংশ। চলুন চলে যাই মূল অনুষ্ঠানে। আজকে যে কথা দিয়েছিলাম আপনাদেরকে শোনাবো শেষের কবিতা টিমের নির্মাণ সম্পর্কে, চলুন সে অংশে চলে যাই। আমার এই মুহূর্তে আমি প্রথমে যাকে প্রশ্ন করতে চাই সে হচ্ছে সোনিয়া, কারণ আমাদের শেষের কবিতার স্ক্রিপ্টটি করেছে সোনিয়া, লিখেছে, নাট্যরূপ দিয়েছে। তো ওর কাছে আমার প্রথম প্রশ্ন, জি আপু, কেন শেষের কবিতা শ্রুতি নাটকটি করতে আগ্রহী হলে? কেন হলাম, ছোটবেলা থেকে তেমন বই পড়িনি আমি হচ্ছি সারাক্ষণ নেচে গেয়ে ঘুরে ফিরে গল্প করে বেড়ানোর মতো মেয়ে। প্রথমে বই পড়া শুরু করলাম এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে, কিন্তু সাহিত্যর প্রতি কোনো ধরনের প্রেম কেন যেন জেগে ওঠেনি তখনও, কারণ ওই কানেকশনটা আমার সাথে হচ্ছিল না। তারপর যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম তখন আমার একজন টিচার ছিল, ওই টিচারের বাসায় আমি পড়তে যেতাম, আমার ফ্রেন্ড ট্রেন্ডরা সবাই মিলে। তো টিচারের ছোট ভাইয়া ছিল, উনি প্রচণ্ড এরকম সাহিত্য চর্চা, গান, বই, নাটক খুব করা হতো তার। তো হ্যাঁ, খুব বেশি আগ্রহ ছিল ওনার। উনি একদিন আমাকে একটা সিডি দিল শেষের কবিতার, ওই সময় ওই একটা ভার্সনই ছিল, এবং দিয়ে বললো এটা শুনো, এটা শুনে দেখো এবং আমি তোমার ফিডব্যাক চাই, কি লাগলো, কিরকম লাগলো তোমার কাছে, তুমি কি এটার সাথে কানেক্ট করতে পারলে কি পারলে না। আমি ওটা শুনলাম, ওটা 2 ঘন্টা সামথিং মিনিটের ছিল, অডিওটা ছিল। যখন আমি শুনতে শুরু করলাম, লাইক হাফ অ্যান আওয়ার শোনার পরে আমার কাছে মনে হলো সামথিং কিছু একটা হচ্ছে ভিতরে, মানে প্রজাপতি উড়ে যাওয়ার মতো একটা ফিলিংস, কাতুকুতু লাগার মতো একটা ফিলিংস। তারপরে আমি শুনতে থাকলাম, গানগুলো বাজলো, লাবণ্য আমি তোর ভালোবাসার পেছনে, আমি চিনি গো চিনি তোমাকে, ওগো বিদেশিনী, মানে অন্যরকম একটা ভালো লাগা, মনে হলো অন্য একটা জগতে চলে গেলাম, মানে প্রেমের সাগরে ভাসছি উইদাউট প্রেমিক। নাকি তুমি ওই ভদ্রলোককে চিন্তা করছিলে, সেটাও বলে ফেলো, বলতে চাইলে। না, আমি অনেক ছোট ছিলাম তখন, আসলে প্রেম প্রীতি বুঝতাম না এতটা, সত্যি কথা যেটা। হ্যাঁ, আমি আসলে অনেক বোকা ছিলাম, আসলে খুব ছোট, আমি অনেক বোকা ছিলাম, আগে থেকে একটু বলে দিই। আচ্ছা, আমি যাই হয়েছি অনার্স ফার্স্ট ইয়ারে। তুমি এখন সামনে আগাও, মানে এরপরে কথাটা শুনি। তারপরে যখন আমি এখানে চলে আসলাম, ওই হচ্ছে আমার স্মৃতি। আমি ওই একটা মাত্র নাটক যেটা শুনে আমার কাছে মনে হচ্ছে আমার বইটা পড়া দরকার, তখন আমি ওই বইটা পড়ি। এবং রবীন্দ্রনাথের লেখা একটা বই বোঝার ক্ষমতা আসলে আমার ওই সময় ছিল না, সত্যি কথা যেটা। আমি এখানে আসলাম, তারপর আমার এখানে রেডিওতে আসলে যখন জয়েন করলাম তখন মনে হলো যে কেন না, মানে এই নাটকটা কেন আমরা করতে পারি না। তার উপরে যখন আমরা ফার্স্ট নাটকটা করলাম, যেটা আমাদের সাজঘর ছিল, ওটা করে আমার সাহস আরো বেড়ে গেল আর কি। বেড়ে গিয়ে তারপর চিন্তা করলাম যে না, এবার তো করাই যায়, এবার তো একটু প্রেম করাই যায়। শুরুটা কিভাবে হলো? শুরুটা হলো যখন সাজঘর করলাম আমরা, করার পরে আমার কাছে মনে হলো, তখন আমার কাছে মনে হতে লাগলো যে আসলে শেষের কবিতাটা করা কি যাবে অ্যাডলাইডে, মানে আমি কি পারবো, বা এই সাহসটাকে আমার নেওয়া উচিত হবে, আমি এক ছোট মানুষ। তারপর আমি চিন্তা করলাম যে আচ্ছা একটু মুরব্বীদের সাথে কথা বলে দেখি। তো নদী আপুকে জানানো হলো, আপনার বাসায় তো গিয়ে বলেছিলাম আপনাকে। হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, সো আপনাদের সাথে কথা বলার পরে আপনারা যখন সাহস দিলেন যে হ্যাঁ সোনিয়া, ইউ ক্যান ডু ইট, এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে, মানে ব্যাপারটা যখন এরকম হলো তখন আমার কাছে মনে হলো যে না, করা যায়। তখন আমি শুরু করে দিলাম আর কি, বইটা আবার পড়লাম, পড়ে ওখান থেকে স্ক্রিপ্টটা কম্পিউটারে লিখলাম, এবং কম্পিউটারটা নষ্ট হয়ে গেল। এটা ব্যাড লাক। হ্যাঁ, আমি ফুল স্ক্রিপ্ট রেডি করে ফেলার পরে আমার কম্পিউটার ক্র্যাশ করলো, আমার সব ফাইল ডিলিট হয়ে গেল, এবং আমি জাস্ট 2 রাতের মধ্যে পুরোটা আবার হাতে লিখলাম। হাতে লিখে দেন শুরু হয়ে গেল। শ্রোতা, এখানে জানিয়ে রাখি, সেই হাতে লেখা স্ক্রিপ্ট পড়তে গিয়ে আমাদের যে পরিমাণ নাজেহাল হতে হয়েছে, অত খারাপ ছিল না, কিন্তু 2-1 জায়গাতে আমরা একেবারে মানে নাস্তানাবুদি হয়েছি বলতে হবে। তবে সোনিয়া খুব সুন্দর করে সেটা আমাদেরকে আবার ঠিকঠাক করে দিয়েছে, আমরা করতে পেরেছি, এটুকু বলতে পারি সুন্দর করেই। চরিত্রের যাচাই বাছাই সম্পর্কে কিছু বলবে সোনিয়া?
কারো হেল্প নিয়েছো বাছাই করতে গিয়ে? হ্যাঁ, হেল্প নিয়েছি, নদিয়াপুর সাজেশন নিয়েছি, আপনাকেও তো জিজ্ঞেস করেছিলাম। আর আমি যখন আরবি এর রেগুলার প্রোগ্রামগুলো যখন শুনতাম তখনই আমার আসলে মনে হলো, হ্যাঁ, ভয়েসগুলো থেকে আমার কাছে মনে হলো যে হ্যাঁ ইনিই পারবেন। মানে দেখেন, আমার হচ্ছে ছোট মানে যদি বলি আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আসলে আমি নিজেকে লাবণ্য হিসেবে চিন্তা করে আসছি যে হ্যাঁ প্রেম যদি করি লাবণ্যর মতোই করব। আমরা সবাই মনের মধ্যে কেউ সবাই কোনো না কোনো সময় লাবণ্য, হ্যাঁ কোনো না কোনো সময় লাবণ্য, কিন্তু আমি আসলে লাবণ্য চরিত্র করার মতো মানুষ না, এটা আসলে আমি বুঝতে পেরেছি। কিন্তু যখন আমি আসলে লুসিয়াপুর কণ্ঠ শুনলাম আমার কাছে মনে হলো যে আমার সিডি থেকে লাবণ্য বের হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। সো হ্যাঁ, বড় কমপ্লিমেন্ট। এই ওভাবেই আসলে যাচাই বাছাই করার। জুবায়ের ভাইকে কি বলবো, আর জুবায়ের ভাইয়ের কথা আমি আর কি বলবো। জুবায়েরের কথা বলার অনেক কিছু আছে, জুবায়েরের কথা আমরা বলবো, অন্যান্য চরিত্র বলে শেষ করতে পারবো না, অন্যান্য চরিত্র সম্পর্কেও আমরা বলবো, কেমন লাগলো, কি হলো না হলো সবই বলবো। কিন্তু প্রিয় শ্রোতা, জুবায়ের আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি, ও একটু অন্য একটা অ্যাপয়েন্টমেন্টে আটকে গিয়েছে, কিন্তু ওর অনুভূতির কথা আমাদেরকে জানিয়েছে একটা রেকর্ডেড মেসেজের মাধ্যমে। ও এই টিমের সাথে কাজ করে কেমন অনুভব করলো। সো আমি সেই রেকর্ডেড মেসেজটা এখন সবাইকে শোনাচ্ছি, শ্রোতাদেরকে। শুভ সন্ধ্যা, আমি জুবায়ের বলছি। এই মুহূর্তে যারা রেডিও বাংলা অ্যাডিলেড শুনছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। শেষের কবিতা শ্রুতি নাটকে আমি অমিত রায়ের ভূমিকায় অভিনয় করেছি। তো এই নাটকটিতে অভিনয় করতে গিয়ে আমার যে অনুভূতি সেটা আমি দুভাগে বলতে চাই। প্রথমত আমার নিজের কেমন লেগেছে। আমার কাছে কাজটা অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ এটা রবীন্দ্রনাথের ক্লাসিক উপন্যাসের একটা ক্লাসিক চরিত্র। অনেক নামকরা অভিনেতা এর আগে চরিত্রটি করেছেন, তো সেখানে আমি কতদূর কি করতে পারবো সেটা নিয়ে নার্ভাসনেস কাজ করেছে। নিজের নানা রকম ব্যস্ততার মধ্যে থেকেও যতটা পারা যায় অনুশীলন করেছি। তো নিজের কাজ নিয়ে তো আসলে কখনোই পুরোপুরি খুশি হতে পারি না, জানি না শ্রোতাদের কেমন লেগেছে। তবে নাটকটা শোনার পরে মনে হয়েছে যে আরো ভালো করা যেত, কিছু কিছু জায়গা আরো অনুশীলন করা দরকার ছিল, বিশেষ করে আবৃত্তিগুলো। তো নিজের অনুভূতি বলতে এটাই। আর দ্বিতীয়ত যেটা বলতে চাই তা হলো রেডিও বাংলা অ্যাডিলেড টিমের সাথে কাজ করার অনুভূতি। আমি বলবো সেটা একটা চমৎকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। অসাধারণ টিমওয়ার্ক ছিল। আমার যারা সহকর্মী ছিলেন সবাই আমার চেয়েও নিষ্ঠা এবং একাগ্রতা নিয়ে কাজ করেছেন। সবার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। সমন্বয়কারী এবং পরিচালক হিসেবে সোনিয়া খুব ভালো কাজ করেছে। তো মোট কথা আমি খুবই আনন্দ পেয়েছি কাজ করে, এবং আবার যদি সুযোগ পাই তাহলে সানন্দে আমি এই টিমের সাথে আবারও কাজ করতে চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জুবায়ের, তোমার রেকর্ডেড মেসেজ পেয়ে আমরা আসলে অনেক উৎফুল্ল বোধ করছি। আমি বলবো খুব সুন্দর করে বলেছো তুমি। প্রিয় শ্রোতা, আমরা আরো শুনবো আমাদের অভিজ্ঞতার কথা। তার আগে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় গানে। চোখের দেখা
প্রিয় শ্রোতা, শুনছেন 103.1 FM রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। ফিরে আসলাম আবার আমাদের অনুষ্ঠানে। চলে যাচ্ছি সবার অভিজ্ঞতার কথা শুনতে। প্রথমেই সামিনা। আচ্ছা, আমি হ্যাঁ, আমাদের কেটি চরিত্রটি করেছে, অসাধারণ করেছে, কোনো সন্দেহ নেই তাতে, কিন্তু ওর অভিজ্ঞতা শুনতে চাই ওর মুখ থেকেই। আচ্ছা, অভিজ্ঞতা আমি কিভাবে এখানে ইনক্লুডেড হলাম সেটা বলি। আমি রেডিও বাংলাতে কাজ শুরু করেছি খুব অল্প দিন। নদী আপার সাথে তখন মাত্র কথা হয়েছে। আমি একদিন এসেছিলাম আপনাদের ইফতার পার্টিতে। তো একদিন সন্ধ্যাবেলা ফোন করে বললো, তুমি কেটি চরিত্র করবে? আমি বললাম, আমি ঘুমাচ্ছিলাম সম্ভবত। আমি বললাম জি। হ্যাঁ, এখানে আমি একটু অ্যাড করব, সেটা হলো আমি সামনে বসা ছিলাম। আচ্ছা, নদী আপা তখন আপনাকে ফোন দিয়েছে আপনার কণ্ঠটা আমাকে শোনানোর জন্য। আচ্ছা, আমি ঘুমাচ্ছিলাম, আমি কাজ থেকে ফিরেছি। তো উনি যখন বললেন কেটি, আমি বললাম কেতকি। তো তখন আপু খুব ইমপ্রেসড হলো যে আমি কেতকিকে চিনি পার্সোনালি। হ্যাঁ, তো আপু যেটা বলছিল যে আমরা ইন্টারে যখন পড়ি, উচ্চ মাধ্যমিকে যখন পড়ি, তখন থেকে আমরা অলমোস্ট শেষের কবিতার সাথে পরিচিত, এবং আমিও। কিন্তু একটা মজার বিষয় হলো, সবাই লাবণ্য হতে চায়, আমি কখনো হতে চাইনি মনে হয়, কারণ কেতকির জন্য সবসময় আমার একটা সফট কর্নার ছিল। আমি কিন্তু কখনো কেটি বলি না। ইভেন আমরা যখন রিহার্সাল করছিলাম সবাই কেটি বলছি না, আমি কিন্তু কেতকি বলছি, কারণ ওর জন্য আমার একটা সবসময় সফট কর্নার ছিল। তো কিন্তু কেতকির অভিনয় আমাকে করতে হবে এটা আসলে কখনো ভাবিনি। তো আমার মনে হলো ঠিক আছে, এখানে বিদেশ বিভুয়ে কাউকে পাওয়া যাচ্ছে না, এই জন্য ঠিক আছে, মন্দের ভালো যাই। কিন্তু টু বি অনেস্ট, আমি আসলে সময় দিইনি ঠিক মতো, আমি খুব ব্যস্ত ছিলাম। আর রিহার্সাল যেটা জুবাইর ভাই বললেন, সেভাবে রিহার্সাল আমি ওইভাবে করিনি। তো আমি দেখেছি, আমি যতবার যে কয়েকবার সময় বের করতে পেরেছি রিহার্সালে আসার সময়, আমি যতবার পড়ছি এক একবার এক এক রকম হচ্ছে, কোনোবারের সাথে কোনোবারের কোনো মিল নাই। এবং আমি রেকর্ড করছিলাম মোবাইলে, এবং আমি চিন্তা করছিলাম এটা হচ্ছে না তো। তো শেষ পর্যন্ত আসলে হয়নি। আমি 100% শিওর যেটা আসলে কিছুই হয়নি। আমাদের আরো আমার পার্সোনালি আরো অনেক বেশি এফোর্ট দেওয়া উচিত ছিল। না আপু, এখানে হ্যাঁ হয়নি এই কথাটা ভুল, কারণ আমরা আসলে কেউ প্রফেশনাল না। এখানে আমরা নিজেদের ভালোবাসা থেকে একত্র হয়ে জাস্ট একটা গ্রুপে এসে একটা কাজ করা, সেখানে যে একদম পারফেক্টলি হতে হবে, একদম সুচিত্রা সেনের মতো আমরা ডায়লগ ডেলিভারি করতে পারবো এটা। তবে হ্যাঁ, টিমওয়ার্কের যে বিষয়টা আপু, যে ফানটা আমাদের হয়েছে, আনন্দটা, যেমন নাহিদ আপু উনি যখন ডায়লগ বলেন, উনি আমার পাশে বসেছিলেন আমার প্রথম দিন, আমি ওনার নামও জানি না। আমি দেখলাম খুব সুন্দর শান্তশিষ্ট একটা মেয়ে আসছে। তো উনি যখনই ডায়লগ বলেন, উনি আস্তে করে আমার বাঁ হাতটা চেপে ধরেন এবং জোরে জোরে চেপে ধরেন, এবং ওনার আবেগের উঠানামার সাথে হাতের চাপ। আমি না খুব মজা পেলাম যে আচ্ছা কাহিনী কি, তাকিয়ে দেখি উনি ভীষণ সিরিয়াসলি ডায়লগ বলছেন, এবং উনি আসলে আবেগের বহিঃপ্রকাশ। হ্যাঁ, এবং আমার এত মজা লাগলো। পরে দেখি যে ওনাকে দেখলে মন ভালো হয়ে যাচ্ছে, ওনার কথা শুনলে মন ভালো হয়ে যাচ্ছে। তো এরকম কিছু কিছু বিষয় আছে, যেমন জুবাইর ভাইয়ের একটা মজার কাহিনী আছে যে উনি যখন ডায়লগ বলছিলেন, ওই যে আবৃত্তির বিষয়গুলো, তো একটু প্রথম দিকে সমস্যা হচ্ছিল, একটু স্ট্যামার করছিলেন। তো ওনাকে সাজেশন দেওয়া হলো যে ভাই আপনি দাঁড়িয়ে বলেন, এবং আমি ওনার সামনে দাঁড়িয়ে বললাম প্রিটেন্ড আই এম দ্য লাবণ্য, এবং সাডেনলি ওনার পারফরমেন্স খুব ভালো হতে শুরু করলো। আমরা সেই ক্রেডিটটা তাহলে সামিনাকে দিতে পারি, জুবাইরের পারফরমেন্স ভালো হওয়ার ক্রেডিটটা। এরকম কিছু মজার আসলে মজা ছিল আমাদের কাজ করার সময়। অবশ্যই আমরা আরো শুনবো সামিনা। যেহেতু নাহিদ আপুকে নিয়ে কিছু কথা হচ্ছিল, চলে যাই নাহিদ আপুর কাছে। যোগমায়া, আমাদের যোগমায়া। এটা প্রথমে সবচেয়ে শুরুতে আমি ধন্যবাদ জানাই রেডিও বাংলা অ্যাডিলেডকে এবং পুরো টিমকে আমাকে এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য, এবং স্পেশালি নদী আপু উনি আর জুবাইর উনি আমাকে প্রথম সাজঘরে ওনারা দুজন আমাকে ইনসিস্ট করলেন যে আসো। আর অভিনয় আমি সত্যি খুব এনজয় করি, আমার ভালো লাগে, আমার পছন্দের একটা জায়গা। তো ওটা করার পর যখন সোনিয়া আমাকে বলল যে আপু আমি একটা এরকম প্ল্যান করছি, আপনাকে যদি মানে আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে খুবই খুশি হব যদি করতে চান আপনি। বা আমি বললাম যে এটা তো আমার সৌভাগ্য, তুমি আমাকে এত বড় একটা সুযোগ করে দিতে চাচ্ছ, আমি তো তোমার কাছে কৃতজ্ঞ, ডেফিনেটলি থাকবো, অবশ্যই থাকবো।
তারপরে এরকম 6 মাস হয়তো কেটে গেল, তাই না সোনিয়া? হ্যাঁ। তারপরে নদী আপা, সোনিয়া এবং সবাই মিলে একদিন ফোন দিলাম মনে হয় যে আপু সব রেডি, এখন আসতে হবে। তা আমি তো খুবই মানে খুবই এক্সাইটমেন্ট আমার ভিতর কাজ করা শুরু হলো। এবং আমি যেহেতু আগেই বলছি খুবই পছন্দের আমার একটা জায়গা অভিনয়, তো আমি তো সেই মানে অনেক কিছু ঝামেলা সবারই থাকে অবশ্যই, স্বাভাবিক, এগুলা সব মানে পার করে কেউ সোনিয়া হয়তো আমাকে ড্রপ অফ করছে, কেউ আবার পিক করছে, মানে একটা এলাহি কাণ্ড, প্রাইভেট শোফার হয়ে গিয়েছিলাম আমি। এলাহি কাণ্ড কারখানার মতো অবস্থা যে আমাদের মানে মরি বাঁচি এটা দাঁড়া করাতে হবে, করতে হবে এবং খুব সুন্দরভাবে আমরা যেন ডেলিভারি দিতে পারি সেদিকে ফোকাস সবার ছিল খুবই। হ্যাঁ না শ্রোতারা, এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যোগওয়া নাহিদ আপু, তিনি প্রচন্ড ডেডিকেটেড একজন মানুষ। মানে সে আমাদের মানে প্রত্যেক দিন মানে রাতের বেলা ঘুমানোর আগে সে বোধহয় ডায়লগ গুলা রিহার্সাল দিয়ে তারপর সে ঘুমোতে যেত। এবং আমার মনে আছে প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি পরে বলে কেমন হয়েছে কেমন হয়েছে, সেটা ফিডব্যাকের জন্য বসে থাকে। আগের দিনের থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে। শুনবো আরো এই মজার বিষয়গুলো নিয়ে অবশ্যই আলাপ হবে। তার আগে আমি চলে যাচ্ছি লাবণ্যর কাছে। লুসি, আমার অভিজ্ঞতা একটু মানে ডিফারেন্ট। আমাকে যে সন্ধ্যায় নদী আপা ফোন করেছিল, আমাকে জাস্ট ফোন করে বলেছে লুসি আমরা একটা নাটক ভাবছি। আমি তখন ভাবলাম যে হ্যাঁ নাটক ভাবছি, হয়তো নদী আপা আমাকে বলবে যে তুমি কি স্ক্রিপ্ট লেখার কাজে হেল্প করতে পারবে কিনা এইসব। নদী আপা তার পাশ দিয়ে যাননি, ফোন করে সোজা বলেছেন যে তোমার জন্য একটা চরিত্র ভাবা আছে, চরিত্রের নাম লাবণ্য। আমার জেনারেলি এটা বলার সময় আমার নিজের পা তখন কাঁপছিল খুব। আমার মনে হচ্ছিল লাবণ্য আমি করবো, ওই টেনশন আমার অনেকদিন ছিল আসলে। এবং প্রথম দিন যেদিন আমাকে রিহার্সালে আসতে বলছে সেই কোনো এক কারণে আমার ব্যক্তিগত একটু অসুবিধা ছিল, আমি আসতেও পারিনি। আমার সেদিন মনে হচ্ছে যে আমি বলি নদীপুকে ফোন করে যে নদীপু অন্য কাউকে ভাববেন, আমি মনে হয় পারবো না, আমার দিয়ে হবে না। এবং দ্বিতীয়বার আমি মনে হয় আসিনি। না আপনি আসেননি, আমাদের দীর্ঘ অপেক্ষা ছিল লাবণ্যকে দেখার। সেই অপেক্ষা এদের সবার মানে অপেক্ষা শেষ করে দিয়ে কিন্তু আমি এসেছিলাম ঠিক একদিন। আমি যেদিন আসি আসলে সেই আমি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি যে এই টিমটার প্রত্যেকটা মানুষ আমার চাইতে অনেক বেশি এফোর্ট দিয়েছে এবং আমার চাইতে অনেক বেশি মানে সিনসিয়ার ছিলেন সব কিছু মিলিয়ে। আমার কাছে মনে হচ্ছে আমি যখন আসি তখন আমি এটা পড়িনি, যে এটা নিয়ে ভাবিনি, আমার এই স্ক্রিপ্টটা নিয়ে আমি কখনো কথা বলিনি আগে। কিন্তু আমার একটা কাজ ছিল, সেটা হচ্ছে শিশির কবিতাটা আমার অনেকবার পড়া ছিল। ফলে মানে লাবণ্য ক্যারেক্টার করার সময় আমার একটা জিনিস সবচেয়ে বেশি মনে হয়েছে, সেটা হচ্ছে যে আমি নিজে কখনো মনে করি না যে মানে এটা আমি খুব ভালো করতে পারবো কিংবা আমি আসলে খুব ভালো করতে পেরেছি। যেটা আমি করেছি সেটা হচ্ছে যে লাবণ্যকে আমি রিয়েলাইজ করতে চেষ্টা করেছি। লাবণ্যের একটা চরিত্র, যে চরিত্রটা আসলে রবীন্দ্রনাথ দেখেন এভাবে যে এই চরিত্রটা যদি অমিতর সাথে সাধারণভাবে মিলিয়ে দিতেন তাহলে লাবণ্য যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা আসলে প্রকাশ পেত না, বরং এই উপন্যাসটা বোধহয় এত অসাধারণ একটা উপন্যাস হতো না। হ্যাঁ এটাই। এবং সেই জায়গা থেকে আমার কাছে লাবণ্যের জন্য একটা মানে ইয়া ছিল যে লাবণ্য ক্যারেক্টারটার একটা নারী চরিত্র আছে, সেই চরিত্রটা হোক মানে বাস্তবে ফুটিয়ে তুলতে আমার ইচ্ছা ছিল। সেই চেষ্টাটা আমি জানি না আমি কতখানি পেরেছি, বাট টিম, আমি খুব কৃতজ্ঞ এই টিমের কাছে যে আমি, এবং আমার এই অভিজ্ঞতা আমার হয়তো সারা জীবনের সঞ্চয়। সবাইকে খুব ধন্যবাদ। আচ্ছা লুসি আপু, আপনার কথা তো শোনা গেল। অভি আপু, কথা তো আমার কথা বলার কথা, আমি জিজ্ঞেস করছি, এখন আমাকে উত্তর দেবেন। অবশ্যই অবশ্যই আমি পার্ট। হ্যাঁ, তো আমার অভিজ্ঞতাটা প্লিজ একটু বলি। আমার বাসায় একদিন সোনিয়া খুব এক্সাইটেড হয়ে চলে গেল, সুমনও গেল। সুমন চুপচাপ আছে। সোনিয়া হঠাৎ করে বলছে যে আপু শেষের কবিতা করবো। বলে অবশ্যই করবো, কেন করবো না। তারপর এরকম করে করে বিভিন্ন কথাবার্তার পরে এক সময় ঠিক হলো শেষের কবিতা হচ্ছে। সোনিয়া স্ক্রিপ্ট লিখলো। তো এরপরে সোনিয়া যতদূর মনে পড়ে ইফতারের প্রোগ্রামে আমাদের রেডিও বাংলার আমাকে বলছে আপু আপনাকে একটা চরিত্র করে দিতে হবে। তা আমি বলছি ঠিক আছে করে দিব। আমি কিছু জিজ্ঞেসও করছি না যে কি করতে হবে, ঠিক আছে করে দিব। কি চরিত্র করতে হবে? আপু আপনি মহিলা। আমি বললাম হ্যাঁ সোনিয়া আমি তো অবশ্যই মহিলা, আমার তো তাই মনে হয়, তো সমস্যাটা কোথায়? না আপনি হবেন মহিলা। তো শেষ পর্যন্ত অনেক টানা হেঁচড়ার পরে আমি বুঝতে পারলাম আমার এই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে যে আমি হচ্ছি ধারা বর্ণনাকারী নারী। এবং বোঝার পরে আমি বললাম ঠিক আছে। এবং
সবচেয়ে বড় আমি যেটা বলবো, যেটা আমার কাজের কঠিন জায়গা মনে হয়েছে এখানে, সেটা হচ্ছে আসলে আমার চোখ দিয়েই তো শ্রোতারা পুরো নাটকটা অনুভব করবেন। প্রথমে আমি একটা দৃশ্যের বর্ণনা দিচ্ছি, বর্ণনা দিয়ে বুঝাচ্ছি যে এই দৃশ্যটা আসলে কি আবেগটা মানে টেনে নিয়ে যাচ্ছে, কোন মাত্রায় আবেগ টেনে নিয়ে যাচ্ছে। আমার কণ্ঠটা আবেগটা বলে দেবে, সেটার সাথে তাল মিলিয়ে যারা কণ্ঠ দিয়েছেন, অভিনয়শীল মানে যারা কণ্ঠ অভিনয় করেছেন, তারা তাদের অনুভূতিগুলো জানাবেন। তো সেই জায়গাটা আমার মনে হচ্ছে আমি কি আসলে পারবো যে ওই আবেগটুকু তুলে নিয়ে আসতে। চ্যালেঞ্জিং মনে হয়েছে, সেই জায়গাটা চ্যালেঞ্জিং ছিল। আমি সেটা চেষ্টা করেছি। ভালো মন্দ বলতে পারবে আমার টিম এবং শ্রোতারা। আমি নিজে বলবো যে আমি চাইলে আরো অনেক ভালো করতে পারতাম। আমি অত্যন্ত ফাঁকি দিয়েছি, মানে বিশেষত আমার নিজের চরিত্রের সাথে এটা যায় না। আমি চেষ্টা করি ফাঁকি না দিতে, মানে খুব থাকতে, মানে মোটামুটি সময় মতো উপস্থিত হওয়াই ইত্যাদি ইত্যাদি। কিন্তু বেশ কয়েকবারই পালানোর চেষ্টা করেছি এবারে। সেটা নিয়ে অবশ্য জানি না সোনিয়া বা অন্যদের মনে কোনো দুঃখ কষ্ট আছে কিনা। ফাঁকি তো একটু দিয়েছেন। যাই হোক, তবে আমাদের দেখে খেতে গেছিলে। হ্যাঁ, শাড়ি পরে, হ্যাঁ মনে আছে আমার। আর বলতে হবে না, কারণ আমি ওটা নিয়ে বহুত শুনেছি। আর না, তো এই আর কি। আর একটা ছিল যেটা আমরা আসলে বাংলা বলি শুদ্ধ বলার চেষ্টা সবসময় করি না, আমরা চলতি বাংলায় কথা বলি। আমাদের রাবীন্দ্রিক উচ্চারণ এর সাথে যুক্ত ছিল হচ্ছে চন্দ্রবিন্দুর ব্যবহার। আমরা অনেক ক্ষেত্রে চন্দ্রবিন্দুর ব্যবহার ভুলে যাই। তো আমার কাছে মনে হয়েছে এটা খুব জরুরি এই ব্যবহারগুলো মানে করা এবং ঠিক রাখা। সেখানেই মনে হয়েছে যে ওই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে ফুটিয়ে তোলার ব্যাপারটা একটু কঠিন হয়ে দাঁড়ায় ওখানে। আমার মনে হয় এই অভিজ্ঞতাটা সবাই আমার সাথে একমত হবে যে সবার মনে হয়েছে। হ্যাঁ, সেটাই আসলে মানে মূলত আমি এটা বলতে চাই। এটা আমাদের জন্য একটা বড় ধরনের একটা প্রতিবন্ধকতা ছিল, অথবা চ্যালেঞ্জ যেটাই বলি, সেটা চেষ্টা করেছি কাটিয়ে উঠতে। তো প্রিয় শ্রোতা, আমি অনেক কথা বলে ফেললাম এবং আমরা সবার অভিজ্ঞতাগুলো শুনলাম। আমাদের সাথে কিছুক্ষণ পরে যুক্ত হবে জ্যোতিশঙ্কর। এবার চলে যাচ্ছি আমাদের পরের গানে। শ্রোতা, শুনছেন 103.1 FM রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। ফিরে এলাম আপনাদের মাঝে। বলার আছে অনেক কিছু, অনেক অভিজ্ঞতা। তার আগে ছোট্ট করে একটু বলে দিই, আজকে আমাদের মাঝে বিশেষ কিছু কাজের জন্য আসতে পারেননি আমাদের ধারা বর্ণনাকারী পুরুষ আরিফ ভাই এবং আমাদের মণিভূষণ
ইশতি শফিক ভাই। তো ওনারা আরো একজন আসতে পারেননি, তিনি হচ্ছেন শোভন লালের কথা ভুলে গিয়েছিলাম। হয়তোবা ঘরে থাকে তো মানে ওটা অতটা মনে আসে না। যাই হোক, যেটাই হোক, তো ওদের সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হবে যে আরিফ ভাই আসলে মাঝামাঝি দিক থেকে শেষের কবিতা টিমের সাথে যুক্ত হন এবং উনি খুব অসুস্থ ছিলেন মাঝখানে 2 সপ্তাহ। তারপরও এত অসাধারণ কাজ করেছেন, এত অল্পের মধ্যে উনি পুরো জিনিসটা তুলে ধরেছেন আমাদের সাথে এবং এত সুন্দর ধারা বর্ণনা করেছেন, যেটা আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ, আমার খুব ভালো লেগেছে। আর ইশতি শফিক ভাইয়ের কথা একটা বললেই নয়, উনি আমাদের রেডিও বাংলা অ্যাডিলেড পরিবারের বলতে গেলে নবীনতম সদস্য, কিন্তু ওনার যে চেষ্টা বা আগ্রহ প্রতিটি ক্ষেত্রে, রেডিও বাংলার প্রতিটি কাজে, প্রতিটি অনুষ্ঠানের ক্ষেত্রে এবং শেষের কবিতা টিমের সাথে যুক্ত হয়ে উনি যে পরিমাণ সময় এবং কষ্ট করেছেন, সেটা সত্যি মানে আমরা সবাই কৃতজ্ঞ। এবং মানে যেটা হয়েছিল, আমাদের রেকর্ডিং এর দিনে আমাদের রেকর্ডিং এর রুমে দাঁড়ানোর জায়গা ছিল না আসলে। অবশ্যই একটা রেকর্ডিং রুম তো অনেক বড় হয় না, সবাই আমরা বিশেষ করে আমার মানে ধারা বর্ণনাকারী নারী, ধারা বর্ণনাকারী পুরুষ, অমিত, লাবণ্য 4 জনের জন্য 4টা মাইক ছেড়ে দিতেই হবে, এরপরে জায়গা থাকে না আসলে। এই জন্য বিশেষ করে সামিনার প্রতিও আমি খুবই কৃতজ্ঞ এবং ইশতি শফিক ভাই, শোভন লাল, এই 3 জনকে একটা লম্বা সময় বাইরে সময় দিতে হয়েছে, এই আর কি। এটা তোমার ছেলে সাথে, হ্যাঁ, শোভন লালের ছেলে অহর লাল, ওদের দুজনকে, শোভন লাল এবং অহর লাল, ওরা বাইরে বসেছিল এবং খুব 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 মানে বাইরে ঠান্ডাও ছিল সেদিন, খুব কষ্ট করেছে। তারপরও আমি বলবো ভালো লেগেছে, মানে সত্যি ওদের মানে ওদের সাপোর্টটা ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ। সামিনার খুব খিদে পেয়েছিল আমার মনে আছে, আমরা খাওয়াতে পারিনি। তো যা হোক, যেটাই হোক, তো এইসব ছিল এদের ব্যাপার। এরপরে মানে আমি সবার কাছ থেকেই জানতে চাবো, ওপেন করে দিলাম, সবাই আপনারা বলতে পারেন, নিশ্চয়ই কাজ করতে গিয়ে কারো কারো কোনো না কোনো কিছু ভালো লেগেছে, মন্দ লাগাও থাকতে পারে, ভালো লাগাটা শুনি। আমি শুরু করি। হ্যাঁ, নিশ্চয়ই। সবার কাজ অসাধারণ, মানে সবার সাথে কাজ করে খুব ভালো লেগেছে। ব্যবহার, ডেলিভারি, তারপরে সাহায্যর প্রবণতা একজন আরেকজনকে, এগুলো তো আছেই। আমি স্পেশালি আজকে বলবো লুসি আপুর কথা। মানে উনি না হলে লাবণ্য, মানে আমার জ্ঞানে যতটুকু আমি বুঝি, আপনার কানে লাবণ্য ফ্লপ, মানে না না আপনার কানে, আচ্ছা কানে উনি না হলে লাবণ্য ফ্লপ হয়ে যেত। রাইট ঠিক ধরেছো। কত বড় কমপ্লিমেন্ট আমার। আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। উনি যখন রিহার্সালে মানে যে 2 দিন এসেছেন এবং করেছেন, আমি নিজে কেমন যেন দাঁড়ায়, মানে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যেতাম। ওনারা ওদের ভালোবাসা, ওদের যে আকর্ষণ একজনের প্রতি আরেকজনের, যে আমি স্বীকার করি যে আমাদের রেকর্ডিংটা আসলে রিহার্সালে যতখানি আমরা অ্যাচিভ করেছিলাম, রেকর্ডিং এর সময় আমরা অতখানি ফলটা ওইভাবে হয়তো আনতে পারিনি, হয়তো আমি শিওর না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা অনেক সময় ফিল করি যে আমাদের কাগজে আওয়াজ হচ্ছে, এটা হচ্ছে, এটা স্টপ থাকতে হবে, আমরা নড়তে পারবো না, এই যে অনেক দিকে কনসেন্ট্রেশনটা আমরা লুজ করাতে আমাদের। কিন্তু রিহার্সালে যেটা হয় যে আমরা তো শুধু সবাই মিলে বসে পড়ে যাচ্ছি, একজনের সাথে আরেকজনের একটা বন্ধন তৈরি হচ্ছে, কথা বলার একটা সুযোগ তৈরি হচ্ছে। তো এই আর কি বলবো যে অসাধারণ লুসির, মানে অসাধারণ, এর উপরে আসলে আমি কিছু বলতে পারছি না। লুসিকে নিয়ে এত বড় কমপ্লিমেন্ট, এখন লুসি কিছু বলতে চাও? আমি আসলে পুরো টিমটার কাছে খুব কৃতজ্ঞ, আগেও বলেছি, 100 বার করে বলতে চাই, এইটা আমার সবচেয়ে ভালো অভিজ্ঞতার একটা, আমার অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করেছে। আমি সবাইকে নিয়ে এক লাইন করে একটু বলি। রিটাকে দিয়ে শুরু করি। রিটা খুব শরীর খারাপ ছিল, তারপরও সে আমাদের অনেক সময় দিয়েছে, অনেকক্ষণ আমাদের সাথে ছিল। এই ধৈর্য কোনো বিদেশিনীর কাছে আমি এতখানি আসলে আশা করিনি। আমি সত্যিই খুব কৃতজ্ঞ। নাহিদ আপু আমাদের টিমের সবচেয়ে ভালো প্রশংসাকারী মুখ, এবং আমি কোনো নারী এত সুন্দর করে প্রশংসা আসলে আমি আসলে অভিজ্ঞতা খুব খারাপ। নারীরা যে আমার মানে এত প্রাণ খুলে মানে প্রশংসা করতে পারে সেটা আমার জানা ছিল না। জুবাইর সবচেয়ে সিনসিয়ার, ওর অধ্যাবসায় আসলেই খুব ভালো। আর অভি আমার বন্ধু আসলে, ওর সম্পর্কে আমার বলাটা একটু মানে বাড়াবাড়ি হয়েছে ভাই। ও হচ্ছে যে ও চেষ্টা করলে যে কোনো কিছু ভালোভাবে শেষ করতে পারে, অভি তার প্রমাণ। আর হচ্ছে সোনিয়া, খুব ছোটখাটো মানুষ, আর ওর এই ছোটখাটো মানুষটাকে দেখে আমার কখনো মনে হয়নি যে ও এরকম একটা কাজ আমাদের জন্য তৈরি করে দেবে।
ও কাজটা তৈরি করে দিয়েছে এবং খুব সাফল্যমণ্ডিতভাবেই করেছে। আমি এটাকে অসফল বলতে কিছুতেই পারি না, কারণ আমরা সবাই অপেশাদার। আর আমাদের আছেন জ্যোতিশঙ্কর সুমন, যে আমার কাছে সুমনকে যেদিন প্রথম দিন দেখেছিলাম সেদিন মনে হয়েছিল যে এই ছেলেটা আমাদের কাজ করে দেবে, কিন্তু আসলে ছেলেটা খুব ভালো কাজ করেছে। এবং সবচেয়ে যে কাজটা করেছে সেটা হচ্ছে যে ও যখন আমাদের এই নির্দেশনার কাজটা করতো তখন মনে হতো কি যে একটা বাবার ক্যারেক্টার আর কি, সমস্ত সন্তানদের মানে এক হাতে ঝাড়ি দিয়েছে, তাতে আমার মনে হচ্ছে যে মানে আরে বাবা এর পক্ষে সম্ভব একটা জাহাজ চালানো। কেতকী, ওর সাথে আমার নিশ্চয়ই একটা লড়াইয়ের সম্পর্ক থাকা উচিত ছিল আসলে, কারণ সেটা হয়নি। আমার বরং কেতকী চরিত্রটা যখন শুনছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে এর চেয়ে ভালো মনে হয় আর কেউ করতে পারতো না। একদম খাঁটি কথা, সত্য কথা। শোভনলাল আমার নিকট আত্মীয়, আসলে এর চাইতে বড় আত্মীয় আর হয় না, কারণ যে সময়টা লাবণ্যের হাত ধরা খুব জরুরি ছিল সেই সময়টায় শোভনলাল হাত ধরেছে এবং খুব ভালোভাবে লাবণ্যকে আসলে মানে একটা জায়গায় পৌঁছে দিয়েছে। কি হতো, আমি তো অমিতকে কোনোদিনও পেতাম না। আমি শোভনলালের কাছে খুব কৃতজ্ঞ, এইরকম সবার কাছেই। স্পেশাল থ্যাঙ্কস সোনিয়াকে। অবশ্যই আরেকটা পয়েন্ট আমি একটা যোগ করতে চাচ্ছি, সময় যদিও কম, যে ও সবসময় চেষ্টা করেছে, আমাদেরকে সবসময় বলেছে যে আপু আপনারা যেভাবে আসলে আপনারা নিজেরা যেরকম সেভাবে জিনিসটাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন, আপনি ওই কোনো রেকর্ডিং বা কোনো কিছুকে ফলো করেন না। মানে ও সবসময় চেয়েছে সহজভাবে কিন্তু সাবলীলভাবে কিন্তু সুন্দর প্রকাশভঙ্গিটা সবসময় চেষ্টা করেছে আমরা যেন অন ট্র্যাকে থাকি, কিন্তু ফোর্স করে না, আর্টিফিশিয়ালি কিছু এটা ভালো ছিল। এটা আমার বলার। সোনিয়ার তো বলা উচিত আমাদেরকে। ছোট করে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আর সবাই বলে ফেলেছে অলরেডি, যেমন আমি আসলে লুসি আপুকে ওইভাবে পাইনি, একটা রিহার্সালে ওনাকে কিছুটা সময় দেখেছি, আর রেকর্ডিংটা শুনেছি অসাধারণ। তো লাবণ্যকে দেখার আসলে অনেক ইচ্ছে ছিল আমার, হিংসা থেকে না অবশ্যই। আমি হীরের আংটি, মুক্তোর আংটি সব আপনাকে দিয়ে দিতে রাজি আছি, কোনো সমস্যা নেই। কিন্তু নাহিদ আপুকে দেখেছি অসম্ভব অধ্যাবসায়, ওই যে প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি পরে বলে কেমন হয়েছে, হাত ধরা তো আছেই। জুবাইর ভাই অসাধারণ। সোনিয়া আপু তো অনেক ছোট এখন বুঝি, দেখতে আসলে আমি এটা আসলে ভুল হয়েছিল বোঝাতে। তো আসলে সবার ডেডিকেশন ছিল, অধ্যাবসায় ছিল, কিন্তু যেটা হয়েছে যে আমরা সবাই এত ব্যস্ত থাকি, আমরা ওইভাবে আসলে সময় দিতে পারি না, আর আমাদের খাবারের খুব অভাব ছিল। আমরা ইনশাআল্লাহ আগামী নাটকে এটা সামিনাকে পুষিয়ে দেব, আমি কথা দিচ্ছি। থ্যাংক ইউ আপু। এবার আসি সোনিয়া, তুমি যদি খুব অল্পের মধ্যে কিছু বলো। চেষ্টা করব, অল্প কথা বলতে পারি না। প্রথমে শুরু করতে চাই আপনাকে দিয়ে অভি আপু। আচ্ছা, আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ আপনার উপরে, কারণ আপনি ছাড়া প্রত্যেকটা দৃশ্য এভাবে ফুটিয়ে তুলতে পারতো না কেউ। ধন্যবাদ। কারণ আপনার কথার মাধ্যমেই শ্রোতারা দেখতে পেয়েছে দৃশ্যগুলো, তারপরে সেই ডায়লগগুলো শুনেছে, তারপরে সেই অনুভূতিটা এসেছে। ঠিক আরিফ ভাইকেও আমি অনেক ধন্যবাদ দিতে চাই যে খুব অল্প সময়, খুব অসুস্থ অবস্থাতেও উনি আমাদেরকে এতটা সময় দিয়ে এত কষ্ট করে জিনিসটাকে এই পর্যন্ত এনেছে। আমাদের জুবাইর ভাই, আমাদের অমিত, অসাধারণ। ওনাকে আসলে হ্যাটস অফ ছাড়া আর কিছু বলার নাই, হ্যাটস অফ ছাড়া ওনাকে আমার কিছুই বলার নাই। উনি অনেক অনেক খেটেছেন, আসলে আমাকে মুগ্ধ করেছে। প্রত্যেকটা কবিতা উনি কতবার যে প্র্যাকটিস করেছে এটার কোনো শেষ নেই। আমাদের লুসি আপু, উনিও খুবই অসুস্থতা মাধ্যমে, মানে এতটা অসুস্থতা থাকার পরে উনি যে রেডিওতে এসে আমাদের সাথে রিহার্সাল করা এবং সেই ভালোবাসাটাকে ফুটিয়ে তোলা, আমি আসলে অনেক কৃতজ্ঞ। আমাদের যোগমায়া, তার কথা আমি আর কি বলবো, আসলে আপনি হচ্ছেন পারফেক্ট এক্সাম্পল যোগমায়ার জন্য। পারফেক্ট কণ্ঠ, পারফেক্ট আদর, মায়া। আমি এত মায়া ভরা কণ্ঠ খুব কম শুনেছি। আর হচ্ছে তারপরে হচ্ছে আমাদের সামিনা আপু কেতকী, ওনার কণ্ঠ প্রথম দিন শুনেই মনে হয়েছে দিস ইজ দ্য পারফেক্ট কেটি, মানে আমার নাটকের জন্য। আমার ঠিক বলবো না, মানে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু আমার আসলে লালন পালন করে এত দূর আনা, তো এই কারণে আমার বলে ফেলি বারবার পারফেক্ট কেটি। এবং উনাকে আসলে অনেক 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 ধন্যবাদ যে এতটা ধৈর্য নিয়ে উনি রেকর্ডিং এর দিন বসেছিল,
অনেক বেশি কৃতজ্ঞ আপু আপনার প্রতি, এবং কাজটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ সামিয়া তোমার আমাদের মণিভূষণের কথা না বললেই নয়, উনি অনেক কষ্ট করেছে, অনেক ঝামেলার মাধ্যমে উনি এসেছে। এবং শোভনলাল উনি হচ্ছে এক টেকের মানুষ, ভেতরে ঢুকলো, ডায়লগ দিল, বের হয়ে গেল পারফেক্ট, আর কোনো ধরনের কোনো ঝামেলা নেই। তারপরে আসি সবার শেষে আমাদের জ্যোতিশঙ্করের কাছে। আমাদের জ্যোতিশঙ্কর রেকর্ডিং রুমেই একবার রিডিং পড়ে সে টেকটা দিয়েছে, তার কোনো ধরনের কোনো রকমের রিহার্সাল ছিল না, রোলটা তার করার কোনো কথাই ছিল না। এবং শুধুমাত্র সুমনের কারণেই আসলে নাটকটা এত দ্রুত এত সুন্দরভাবে সাজিয়ে রেকর্ডিং করা সম্ভব হয়েছে, কারণ ও ওই অভিয়াপু তো বললো, যোগমায়া বললো, বাবার মতো করে শাসন করে রেকর্ডিংটা করলো। সো আপনাদের কাছে সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। প্রিয় শ্রোতা, সময় শেষ হয়ে আসছে, আমরা আরেকজনের অভিজ্ঞতার কথা একটু করে শুনতে চাই শেষ মুহূর্তে। রিটা, I just wanted to know what's your experience working with us, working with the Shesher Kobita team? Well, this is the second time that I've actually taken part in doing the recording. It was really good. Everybody was well organised. You'd been practising, so I could see that was all running fairly smoothly. It's just the little hiccups that happen in a recording. It doesn't matter when you're recording or who's recording, there's always hiccups. And then it's, of course, after I do all the recording, then it's the person that's putting it all together and putting the music behind and everything else. I thoroughly enjoy myself when I do the recording for you. It is difficult because everybody's got a different volume, voice, etc. So, but above all that, it was enjoyable. Thank you, Rita. And it's an awesome experience for us that we work with you, and now you are one of us. We feel like that you are one of the Bangladeshi lady. Actually, you are our family. Thank you. Now, thank you. প্রিয় শ্রোতা, অনুষ্ঠানে একেবারে শেষে আছি। আমরা এডিটিং সম্পর্কে প্রায় কিছুই বলতে পারলাম না, শুধু একটা কথাই বলবো, সুমন দীর্ঘ সময় অসুস্থতা নিয়ে, অনেক জ্বর নিয়ে রাত জেগে এডিটিংটা করেছে। এডিটিংয়ের শেষ অংশে এসে দেখা গেল একটা অংশ নেই, আমাকে আবার গিয়ে সেটা রেকর্ডিং করে আসতে হয়েছে সুমনের বাসায়। এরকম করে নানা চড়াই উতরাই, ভালো মন্দ, এদিক ওদিক করে আমরা শেষের কবিতাটা দাঁড় করিয়েছি। আমাদের আসলে মানে আমাদের যেটা বলতে চাচ্ছিলাম সেটা যে আমরা কেউই প্রফেশনাল না, এবং আমাদের অনেক প্রতিবন্ধকতাও আছে। কাজ ফেলে, চাকরি ফেলে, সবকিছু ফেলে সময় দেওয়াটাও কঠিন। সবকিছু মিলে তারপর আমরা চেষ্টা করেছি, এবং আমাদের চেষ্টাটা যদি আপনাদের ভালো লাগে সেটাই হবে আমাদের পাওয়া, আমাদের সার্থকতা। এবং শেষের কবিতা নিয়ে আরো গল্প করতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু আজকে বিদায় বলতেই হচ্ছে, সময় একেবারেই নেই। প্রিয় শ্রোতা, আজ রবীন্দ্রনাথের আরো একটি গান শুনতে শুনতে সবাইকে বিদায় বলছি। দেখা হবে আগামী সপ্তাহে একই সময় একই রেডিও স্টেশনে। প্রিয় শ্রোতা, শুভরাত্রি। আমারও পরাণে যে গান বাজিছে, তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।